হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি যে আগামীকাল অর্থাৎ 28শে নভেম্বর 2024 পশ্চিমবঙ্গের বুকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেন বলছি গুরুত্বপূর্ণ? কারণ নতুন রূপে নতুনভাবে আগামীকাল সুপ্রিম কোর্টে এই এসএসসি 2016 বা এসএলএসটি 2016 মামলা উঠতে চলেছে। কিন্তু মনে হতে পারে কেন গুরুত্বপূর্ণ? কারণ সুপ্রিম কোর্টে কোনো না কোনো রাজ্যের তো ঘটনা প্রত্যেক দিনই উঠছে। কোনোটা নতুন রূপে হতে পারে, নতুনভাবে হতে পারে, তাতে এত উন্মাদনার কী আছে? হ্যাঁ, ঠিক প্রশ্ন করেছেন। তা কারণটা হচ্ছে স্বাধীন ভারত কেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে একসঙ্গে 25,753 শিক্ষক শিক্ষিকাকে বা গ্রুপ সি গ্রুপ ডিকে ক্যান্সেল বলে ঘোষণা করেছে কোনো আইনি সংস্থা বা কোনো ল অথরিটি বা হাইকোর্ট ঘোষণা করেছে। এরকম নজির অত্যন্ত আমাদের কাছে নেই। যদি থাকে তাহলে আমি অবশ্যই ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু যেটুকু আমাদের নোটিশে আমরা সম্ভবত নেই। তো 25,753 শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির এক প্রকার ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল সুপ্রিম কোর্টে। এবার প্রশ্ন আসি, এখানে তিনটে ব্যাপার আছে। প্রথম ব্যাপারটা আমি বলবো যে শুনানি বা মোশন হিয়ারিং হতে পারে কি না। দ্বিতীয় ব্যাপারটা, মোশন হিয়ারিং শুরু হলে কি কি হতে পারে। আর 3 নম্বর হচ্ছে আরবিট্রেশন মেনশানিং। প্রথম পয়েন্টে আসি যে কালকে শুনানি হতে পারে কি না। আমি প্রথমেই ভিডিও শুরুতে বলেছিলাম যে নতুন রূপে নতুনভাবে আমাদের এই এসএলএসটি বা এসএসসি 2016 মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। নতুন রূপে নতুনভাবে কেন না, আগে ছিল 50তম সিজিআই চন্দ্রচূড় সাহেব, এবারে আছেন 51তম সিজিআই সঞ্জীব খান্না মহোদয়, এবং আগে ছিল তার সঙ্গে ছিলেন অর্থাৎ আমাদের 50তম সিজিআইয়ের সঙ্গে ছিলেন জে.বি. পাডিওয়ালা এবং ছিলেন মনোজ মিশ্রা। কিন্তু এইবারে আছেন 51তম সিজিআই সঞ্জীব খান্না মহোদয় এবং তার সঙ্গে আছেন জাস্টিস সঞ্জয় কুমার। তাই নতুন রূপে। এবার নতুনভাবে কেন না, নতুনভাবে এই কারণে যে কখনো মেমো নাম্বার দিয়ে এরকম আফটার নোটিশ মিসলেনিয়াস ম্যাটার কখনো ঘোষণা করা হয়নি। কিন্তু 51তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ইনি যে সমস্ত কেসগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে এটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। তার জন্যই উনি জানতে পারেন যে 83,410টি মামলা, হ্যাঁ ঠিক শুনেছেন, 83,410টা মামলা পেন্ডিং অবস্থায় আছে, ফ্রিজিং ইন পেন্ডেন্সি। তার জন্যই উনি একটি নতুন নিয়ম করলেন যার নাম হচ্ছে আফটার নোটিশ মিসলেনিয়াস ম্যাটার, যার মধ্যে বেল ম্যাটার আছে, ট্রান্সফার ম্যাটার আছে, এবং তিনি সেখানে আরও সেই মেমোতে স্পেশাল বেঞ্চের যে ম্যাটার বা এমার্জেন্সি ম্যাটার বা পার্ট হার ম্যাটার নিয়ে পরিষ্কার করেছেন। সেখানে তিনি বলেছেন যে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার শুধুমাত্র এই আফটার নোটিশ মিসলেনিয়াস ম্যাটারগুলো আলোচনা হবে, যেখানে কোনো রেগুলার ম্যাটার আলোচিত হবে না। অর্থাৎ যদি, এবং আরও এর সঙ্গে আরও একটা কথা যোগ করে রাখি, যদি কোনো স্পেশাল বেঞ্চের মামলা হয় বা পার্ট হার মামলা হয় বা এমার্জেন্সি মামলা হয়, তাহলে তা হবে পোস্ট লাঞ্চ সেশন। তার সঠিকভাবে বলতে গেলে যে প্রি লাঞ্চের আগে আফটার নোটিশ মিসলেনিয়াস ম্যাটার আলোচনা হবেই। সুতরাং এইভাবে আমি বলছি নতুনভাবে, তাহলে নতুন রূপে জাস্টিস চেঞ্জ হয়ে গেছে, নতুনভাবে একটা মেমো নাম্বারে বলিয়ান হয়ে এই মামলাটা আগামীকাল উঠতে চলেছে। সুতরাং আগামীকাল যে মোশন হিয়ারিং হবে সে বিষয়ে আপাতত আমাদের কোনো সন্দেহ নেই। যদি না কোনো এমার্জেন্সি কেস হয় বা কোনো এমার্জেন্সি মামলা আসে বা এমার্জেন্সি কেসের সংখ্যা বা স্পেশাল কেসের সংখ্যা অধিক হয়ে যায় বা কোনো এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সের ঘটনা ঘটে। এবার 2 নম্বর পয়েন্টে আসি, যদি মোশন হিয়ারিং শুরু হয় কি কি হতে পারে। মোশন হিয়ারিং শুরু হলে আমি আগেই বলেছি যে ভারতবর্ষের ইতিহাসে
এমন কোনো নজির নেই যেখানে কোনো রাজ্যের 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডিকে একটি হাইকোর্ট অবৈধ এবং পুরো প্যানেলটাকে ক্যান্সেল বলে ঘোষণা করেছে। 2 জন 4 জন 10 জন 15 জন 20 জন 500 জন এখন তার চাকরি নিয়ে টানাটানি হয়েছে, তার প্যানেলটাকে সাসপেনশন হয়েছে, কিন্তু পুরো সেট অ্যাসাইড, যার ইংরেজি থেকে বাংলা তর্জমা করলে মানে হয় ক্যান্সেল, অর্থাৎ 25,753 জন পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানতে পারছেন যে এর যখনই হাইকোর্টের এই জাজমেন্ট আছে এবং নতুন রূপে যে জাস্টিসগণ আসছেন তারা যখন ব্যাপারটা ভালো করে পর্যালোচনা করবেন, তার সঙ্গে সিবিআই রিপোর্টকে ট্যালি করবেন, তাহলে কিন্তু খুব সহজেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া সম্ভব। তো আমাদেরকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এর পরবর্তী, কারণ এর অনেক এর সঙ্গে কিন্তু অনেকগুলো ঘটনা যুক্ত আছে। কি ঘটনা যুক্ত আছে? জাস্টিস অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটাকে আবার হাইকোর্টে ফেরত দিতে পারে, যে হাইকোর্টে আবার ফেরত দেওয়া হবে, হাইকোর্ট যা সিদ্ধান্ত নেবে তার ওটি কালমিনেটিং বলে ঘোষণা করা হবে, এটা একটা হতে পারে। অথবা পুরো প্যানেলটা হাইকোর্টের সিদ্ধান্তকে এক রেখে দিতে পারে, অথবা সিবিআই রিপোর্টটাকে ট্যালি করে আবার রিট্যালি করার জন্য ইস্যু করতে পারে। আবার 117টা যে এসএলপি আছে, সেই 117টাই এসএলপির প্রত্যেকদেরকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স করে তাদের মতামত ব্যাখ্যা করতে দিতে পারে, কিংবা তাদের এফিডেভিটকেও নির্ণায়ক হিসেবে নিয়ে আসতে হতে পারে। এরকম অসংখ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে আছে, আপস অ্যান্ড ডাউনস আছে। তো আগামীকাল অবশ্যই উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। এবার 3 নম্বর পয়েন্টে আসি, যে এত কিছু ঘটনা তখনই ঘটবে যখন আরবিট্রেশন মেনশানিং হবে। যারা জানেন না একটুখানি জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টে কোনো মামলা উঠতে গেলে সেটাকে মেনশানিং করতে হয়। কার নাম? মেনশানিং, অর্থাৎ উল্লেখ করতে হয় যে স্যার আজকে এই মামলাটি আছে, এই মামলাটা এত নম্বরে আছে, এটা কি শোনা হবে? কারণ এর কজ লিস্ট বেরিয়ে গেছে। এই ধরনের প্রশ্ন আসবে কেন আমি একটু বলে দিই। নিশ্চয়ই আমাদের মনে হতে পারে কেন, কজ লিস্ট তো অলরেডি আমাদের এসএসসি 2016 43 বা 43 নম্বরে আছে, তাহলে এই ধরনের প্রশ্ন আসছে কেন? না, এই ধরনের প্রশ্ন আসছে এই একটি কারণে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা হাইকোর্টের চিফ জাস্টিস ওনারা হচ্ছেন রোস্টার মেকার। ওনারা একমাত্র ঠিক করতে পারেন যে কোন মামলা কখন শুনবেন। তিনি একমাত্র চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিজিআই, তিনি ঠিক করতে পারেন যে 100 নম্বর মামলাটাকে 1 নম্বরে শুনতে পারে, 1 নম্বরটাকে 100 নম্বর পাঠিয়ে দিতে পারে। সুতরাং যদি আরবিট্রেশন মেনশানিং না হয় তাহলে কিন্তু মোশন হিয়ারিং হওয়া সম্ভব আছে বলে অন্তত আমার বা আমি মনে করছি না। কিন্তু যদি মেনশানিং হয় তাহলে মামলাটি মোশন হিয়ারিং হবে, আর যদি মোশন হিয়ারিং হয় তাহলে খুব শীঘ্রই কিন্তু আমরা আশা করতে পারি যে আস্তে আস্তে ডেস্টিনেশনের দিকে আমরা এগোতে পারবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।